অফ। তাহলে চলুন আমরা আমাদের মূল আলোচনা পর্বে প্রবেশ করছি। মোবাইল স্ক্রিন দেখা যায় তো, তাই না? মোবাইল স্ক্রিন দেখা যায় না? জি, ঠিক আছে। চলুন আমরা এবার আমাদের পুরাতন পড়া থেকে একটু জাস্ট একটি করে অথবা দুইটি করে ঘর আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। 1 নাম্বার ঘরের দিকে সবাই লক্ষ্য করুন। 1 নাম্বার ঘরে যে অক্ষরটি দেখা যায়, অক্ষরটির নাম হচ্ছে অফ। অফ। 1 নাম্বার ঘর পড়ছি। অফ জবর ক, কফ জের কি, কফ পেশ উ। আমি কিছু কিছু শিক্ষার্থী দেখলাম তারা এভাবে পড়ছে, কফ জবর ক। মানে কফ যখন বলছে তখন ধাক্কাটি দিচ্ছে, কিন্তু যখন উচ্চারণটি করছে জবরের তখন ধাক্কাটি দিচ্ছে না। তো আপনাকে সবসময় ধাক্কাটি দিতে হবে কফ অক্ষরের ক্ষেত্রে। কফ জের কি, কফ পেশ উ, ক কি উ, ক কি উ, উ কি ক, উ কি ক, কি উ ক। তারপরে সাকিনের ঘরগুলো বাদ থাকবে বলেছিলাম আগেই। আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি 23 নাম্বার ঘর। তা জবর তা, তা যুক্ত হবে থায়ের সাথে তা। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। কফ পেশ উ, ফা পেশ ফু, তাসকুফু, তাসকুফু। তারপরে যে অক্ষরটি দেখা যায় অক্ষরটির নাম হচ্ছে কাফ। আচ্ছা, কফ অক্ষরের মাখরাজ অনেকের মনে হয়তোবা সেভাবে নেই, আমি একটু স্মরণ করে দিতে চাচ্ছি। কফ অক্ষরের মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া, তার বরাবর ওপরে তালুর সাথে লাগিয়ে ধাক্কা দিয়ে 4 আলিফ টান দিয়ে এই অক্ষরটি উচ্চারণ করতে হয়। এবার কাফ অক্ষর। কাফ অক্ষরের মাখরাজ কোথায়? কাফ অক্ষরের মাখরাজ হলো জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে বা একটু আগের দিকে, এবং তার বরাবর ওপরে তালুর সাথে লাগিয়ে 4 আলিফ টান দিয়ে স্বাভাবিকভাবেই কাফ, কাফ, কাফ পড়ছে 1 নাম্বার ঘর। কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কাকি কু, কাকি কু। পড়ে শোনাচ্ছি 24 নাম্বার ঘর। হামজা জবর আ, আলিফে যখন জেরে জবর পেশ অথবা সুকুন তাজদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। যুক্ত হবে কাফের সাথে আক, হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। বা জবর বা, র পেশ রু। উচ্চারণ আক বারু, আক বারু, আকবারু। তারপরে যে অক্ষরটি রয়েছে অক্ষরটি হচ্ছে লাম। লাম অক্ষরের মাখরাজ কোথায়? লাম অক্ষরের মাখরাজ হলো জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা, এবং ওপরের যে বড় দুইটি দাঁত আছে এই বড় দুইটি দাঁতের ডান পাশের একটি দাঁত এবং বাম পাশের একটি দাঁত, ওই দুইটি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে এই লাম অক্ষরটি উচ্চারণ করতে হয়। লাম, ল্যাম। আচ্ছা, আজকে আচ্ছা এটাকে পড়ে শোনাই, উচ্চারণ করে শোনাই, তারপরে হচ্ছে একটা ট্রিক্স আপনাদেরকে শিখাই দিব মাখরাজ গুলো মনে রাখার জন্য। 1 নাম্বার করে পড়ছি। ল্যাম জবর লা, ল্যাম জের লি, ল্যাম পেশ লু, লালিলু, লালিলু, লালিলু। তারপরে পড়বো, পড়ছি এই 39 নাম্বার ঘর। গইন পেশ গু, গু যুক্ত হবে লামের সাথে গুল, হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। ফা পেশ ফু, ফু যুক্ত হবে লামের সাথে, না, ফু যুক্ত হবে নুনের সাথে। ফুন, উচ্চারণ ওগুল ফুন, ওগুল ফুন। পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন,
ওকে, তো এই ছিল আমাদের লাম অক্ষর। আচ্ছা, এখন কোনো অক্ষরের মাখরাজ যদি আপনি কখনো ভুলে যান, আমি আবারও বলছি, কোনো অক্ষরের মাখরাজ যদি আপনি ভুলে যান, এট এ টাইম আপনি মাখরাজটা কি করে মনে করবেন? আপনি এখন বলতে পারেন, হুজুর আমি গুগল করে নিব, আমি বই দেখে নিব, অথবা আপনাদের যে চার্ট আছে চার্টটা আমি দেখে নিব। আপনার কাছে কিছুই নেই, অর্থাৎ এই মাখরাজটাকে মনে করার মতো কোনো ক্লু আপনার কাছে নেই। না আছে কোনো মোবাইল, না আছে কোনো ফোন, না আছে কোনো পিকচার, বা কিছুই নেই আপনার কাছে, কোনো বইও নেই, বা ইন্টারনেট সংযোগও আপনি পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি এই অক্ষরটি, বা যে অক্ষরটির মাখরাজ দরকার, সে অক্ষরটির মাখরাজ আপনি কি করে আইডেন্টিফাই করবেন? একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। স্বাভাবিকভাবে এগুলো যেহেতু আমাদের মুখস্থ করার ব্যাপার, বা মুখস্থ আমরা অনেকেই করি, সেগুলো ভুলে যেতেই পারি, এটা স্বাভাবিক। তো এই মাখরাজ গুলো এট এ টাইম বের করার একটা সুন্দর সলিউশন আরো আছে। সেই সলিউশনটা কি? সেই সলিউশনটা হলো, আপনি যে অক্ষরের মাখরাজটি বের করতে চাচ্ছেন, আমি আবারও বলছি, আপনি যে অক্ষরের মাখরাজটি বের করতে চাচ্ছেন, প্রথমত ওই অক্ষরের ওপরে সাকিন দিতে হবে। কি দিতে হবে? সাকিন দিতে হবে। এবং ওই সাকিনওয়ালা অক্ষরের ডান পাশে, কোন পাশে? ডান পাশে আপনাকে একটি জবরযুক্ত হামজা দিতে হবে। আমি আবারও বলছি, আপনি যে অক্ষরটির মাখরাজ মনে করার চেষ্টা করছেন, বা বের করার চেষ্টা করছেন, সে অক্ষরের ওপর প্রথমত আপনাকে সাকিন দিতে হবে। তারপরে তার ডান পাশে একটি জবরযুক্ত হামজা দিতে হবে, মানে আলিফের ওপর জবর দিতে হবে, সেটাকে আমরা তো হামজা বলবো তখন। এবং এই দুইটার যখন উচ্চারণ আপনি করবেন, আপনার জিহবা, আপনার মুখ অবয়ব, আপনার মুখের ভিতরের কলকবজাগুলো যেখানে লাগবে, ওইটাই হচ্ছে ওই অক্ষরের মাখরাজ। আমি প্র্যাকটিক্যালি যদি একটু আপনাকে দেখাই, যে কথাটা আমি বলেছি যে আপনি যে অক্ষরের মাখরাজ বের করবেন, ধরে নেন আমরা লাম অক্ষরের মাখরাজ বের করব, এটা লাম অক্ষর না? তাহলে আমরা লাম অক্ষরের ওপর কি দিলাম? সাকিন দিলাম। এবং তার ডান পাশে কি দিব? আলিফের উপর জবর দিব। জেড দিলেও হবে, পেশ দিলেও হবে, তবে সবচেয়ে সহজ হয় জবর দিলে। আবার আমরা উল্টিয়ে এভাবে বলতে পারি, প্রথমত আমরা আলিফের উপর জবর দিব, এবং যে অক্ষরের মাখরাজ বের করতে চাচ্ছি সে অক্ষরের উপর সাকিন দিব। তাহলে এবার আমরা উচ্চারণ করব, হামজা জবর আ, আ যুক্ত হবে লামের সাথে, আল, আল। এবার একটু সবাই নিজ নিজ জায়গা থেকে বলেন আল, এবং আপনার জিহ্বাটা কোথায় লাগছে এটা একটু অনুভব করার চেষ্টা করেন। আল, আল, আল। আপনার জিহ্বাটা যেখানে লেগেছে, ওইটাই হচ্ছে অক্ষরের মাখরাজ। অর্থাৎ জিহ্বার কিনারা, আগার কিনারা, এবং ওপরের বড় দুই দাঁতের ডান পাশে বাম পাশের যে বড় দুইটি দাঁত রয়েছে, সেই দুইটি দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। ঠিক আছে? আবার আমরা যদি তা অক্ষরের মাখরাজ বের করতে চাই, তাহলে কি বলবো? আত, আত। দেখেন একদম পারফেক্ট ভাবে আপনার জিহ্বার আগার সামনের ওপরে বড় দুই দাঁতের গোড়ার সাথে লেগেছে। লেগেছে কি? সিরিয়াসলি দেখেন, সবে প্র্যাকটিস করে দেখেন। আত, আত। আচ্ছা, এবার যদি আপনি উম বের করার চেষ্টা করেন, কি অক্ষর? সা। সা অক্ষরের মাখরাজ যদি আপনি মনে করার চেষ্টা করেন, তাহলে কি বলবেন? প্রথমত আলিফের উপর জবর দিবেন, সায়ের উপর সাকিন দিবেন। উচ্চারণ কি হবে? আস, 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 আস। কি লাগছে? জিহ্বার আগা সামনের উপরের বড় দুই দাঁতের আগার সাথে লেগেছে? হ্যাঁ, লাগবে। এক কথায় অধিকাংশ হরফের ক্ষেত্রে যদি আপনি এই ট্রিক্সটা অবলম্বন করেন, আপনি পারফেক্ট ভাবে ওই অক্ষরের মাখরাজটি পেয়ে যাবেন। এই ট্রিক্সটা বুঝতে পেরেছেন? পদ্ধতিটা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা মনে করব? হুজুর আপনি বলছেন যে এভাবে হবে, তাহলে হুজুর আমরা হা অক্ষরের মাখরাজ কি করে বের করবো? হ্যাঁ, এইভাবেই। যদি আপনি বড় হা যেটা রয়েছে সেটা যদি মাখরাজ বের করতে চান, তাহলে কি করবেন? প্রথমত আলিফের উপর জবর দিবেন, হামজা জবর আ, আ যুক্ত হবে হায়ের সাথে। আহ। কোথায় হলো? আপনার গলা থেকে বের হয়েছে, গলার মাঝখান থেকে বের হয়েছে, আপনার মনে হয়ে যাবে। আচ্ছা, আপনি যদি মনে করেন আপনি গয়ন অক্ষরের মাখরাজ বের করবেন, তাহলে কি? হামজা জবর আ, আ যুক্ত হবে গয়নের সাথে, আ। আপনি টাচ করে দেখেন আপনার কণ্ঠনালীর শেষ থেকে উচ্চারণ হচ্ছে।
আগ, আগ। আপনি যদি আইন অক্ষরের মাখরাজ বের করতে চান, আ, আ, আপনার গলার মাঝখান থেকে উচ্চারণ হচ্ছে। হুজুর সদ, জি। আপনি যদি বলেন হুজুর সদ অক্ষরে, তাহলে আস, আস, আস। আপনার জিহ্বার আগা সামনের নিচের বড় দুই দাঁতের আগার সাথে লাগবে। মাশাআল্লাহ। সবকিছু এক কথায় যতগুলো উচ্চারণ আছে, এটা তো আর আমি নিজে তৈরি করিনি, এটা একটা পদ্ধতি, একটা ট্রিক্স। গোটা আন্তর্জাতিক পর্যায়ে এটা চলে, এটা জাস্ট শিখাই দিলাম। ঠিক আছে, আমরা তাহলে আপাতত ওটা প্র্যাকটিসে রাখেন, আমরা আমাদের নতুন পড়ায় যাই। আচ্ছা, এই পিকচারটা আপনারা দেখেছেন? আমি গতকালকে আপনাদের প্রত্যেকটি গ্রুপে গ্রুপে দিয়েছিলাম। এই পিকচারটা দেখেছেন? ওটা আপনারা প্র্যাকটিস করবেন, বাসায় বাসায় প্র্যাকটিস করে ওটা ঠিকঠাক করে নিবেন। এই পিকচারটা আপনারা গতকালকে দেখেছেন? আমি বলেছিলাম যে অক্ষরগুলোর নাম ও আকৃতি চিনে রাখুন। তো এই যে অক্ষরটি আমরা দেখতে পাচ্ছি, এই অক্ষরটির নাম হচ্ছে নুন। এই যে অক্ষরটি দেখতে পাচ্ছি, এই অক্ষরটির নাম হচ্ছে মিম। এই যে অক্ষর দেখতে পাচ্ছি, এই অক্ষরটির নাম হচ্ছে ওয়া অথবা ওয়াও। আমি এখানে সংক্ষিপ্তভাবে ওয়া লিখেছি, তবে অক্ষরটির নাম ওয়াও বলা যায়, আবার ওয়াও বলা যায়। জাস্ট আমরা এতটুকু জাস্ট কনফার্ম হতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, এই তিনটি অক্ষর সম্পর্কিত, এদের আকার আকৃতি এবং নাম সম্পর্কিত কিছুটা তথ্য আপনার ভিতর মজুদ আছে কিনা নাই। এই তিনটি অক্ষর সম্পর্কে মোটামুটি কিছু ধারণা আপনার আছে না নাই, এতটুকু জাস্ট বলেন। যে চিনি হুজুর, আলহামদুলিল্লাহ এই তিনটি অক্ষরকে চিনি, বা আগে চিনতাম না, এখন আলহামদুলিল্লাহ গতকালকে থেকে দেখতেছি মোটামুটি ভাবে এই তিনটি অক্ষর আমি চিনতে পেরেছি। চিনতে পেরেছেন অক্ষর তিনটা? চিনি। আচ্ছা, এই চিনি কি ওই যে মিষ্টি হয় সেই চিনি? চিনি হুজুর। আচ্ছা, সবাই মনে হয় চিনি দিবেন নাকি, আমাকে হাদিয়া চিনি দিবেন নাকি, পাঠাবেন সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ চিনি হুজুর, চিনেছি। মানে মাঝে মধ্যে অনেকে লিখতেছে যে আলহামদুলিল্লাহ চিনি হুজুর, তার মানে আমার কাছে মনে হচ্ছে আমার নাম আবার চিনি হুজুর কবে থেকে হয়ে গেল। জি, চিনতে পেরেছি। চেনার চিনি, ওকে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ চিনি মানে জানি, একজন লিখে দিয়েছে চিনি সমান সমান জানি। ওকে, ঠিক আছে, তাহলে চলেন আমরা আর কোনো কথা না বাড়িয়ে আমাদের আজকের ক্লাস শুরু করছি, কারণ আজকেও ইনশাআল্লাহ আমরা তিনটা অক্ষরকে বোল্ড আউট করব, অর্থাৎ তিনটা অক্ষর আমরা প্র্যাকটিস করব। গত ক্লাসে আমরা যেভাবে খুব সহজেই তিনটি অক্ষর প্র্যাকটিস করতে পেরেছিলাম, তিনটি অক্ষর আপনাদেরকে শেখাতে পেরেছিলাম, আশা করছি আজকে তার চাইতে সহজ হবে। আজকে তার চাইতে সহজ হবে ইনশা আল্লাহ। চলুন আমরা এবার শুরু করছি। দেখেন তো, এই যে অক্ষরটি দেখা যায়, অক্ষরটির নাম কি? অক্ষরটির নাম হচ্ছে মিম। আচ্ছা, অনেকের প্রশ্ন হতে পারে হুজুর আপনি এখানে দীর্ঘ ইকার দিয়েছেন কেন? হ্রস্ব ইকার বাদ দিয়ে দীর্ঘ ইকার কেন দিয়েছেন? কারণ যখন কোনো কিছু টান হয়, কোনো কিছু যখন টান হয়, তখন সেটাকে হ্রস্ব ইকারের পরিবর্তে দীর্ঘ ইকার ব্যবহার করা হয়। এটা হচ্ছে বাংলা ব্যাকরণের একটি নিয়ম। অর্থাৎ যখন আপনি বলবেন যে তোমার নাম কি, তখন আপনি হ্রস্ব ইকার ব্যবহার করবেন। আর যখন আপনি বলবেন তোমার নাম কি, যখন একটু টান দিয়ে বলছেন, তখন সেটা আর হ্রস্ব ইকার ব্যবহার করা যাবে না, দীর্ঘ ইকার ব্যবহার করতে হবে, যেহেতু এখানে টান রয়েছে। মিম। সো আমরা এখানে একটু টান দেওয়ার কারণে এখানে দীর্ঘ ইকার ব্যবহার করছি। আচ্ছা, এই যে মিম অক্ষরটি, এই মিম অক্ষরটিকে ভালো মতো আবার দেখার জন্য আপনাদেরকে সময় দিলাম মাত্র 10 সেকেন্ড। সবাই খুব ভালো করে এই 10 সেকেন্ড মিম অক্ষরটিকে দেখবেন, আগে কেউ কিছু লিখবেন না। আমি যখন বলবো ঠিক সে সময় লিখতে হবে, তাহলে আপনি পাস। আর যদি আগে কিছু লিখে ফেলেন তাহলে আপনি ফেল। এই মিম অক্ষরকে দেখার সময় শুরু হচ্ছে এখন থেকে। আলহামদুলিল্লাহ।
10 সেকেন্ড সময় আমরা অতিবাহিত করেছি এবং মিম অক্ষরটি ভালো মতো আমরা দেখে নিলাম। আচ্ছা, এই মিম অক্ষরটিকে দেখতে আপনার কাছে কিসের মতো মনে হচ্ছে? মানে কেমন লাগতেছে দেখতে ওকে? লিখে ফেলেন, সবাই লিখতে হবে। কারণ এটা আপনার নিজের একটা ইমাজিন, একটা আপনার নিজের মনের একটা ভাবনা। সো আপনি যদি নিজের মনের কোনো ভাবনার সাথে যদি আপনি এটাকে কানেক্টেড করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য মনে রাখা অনেক সহজ হয়ে যাবে। কিসের মতো লাগে? এখনো কিন্তু আপনাদের চোখের সামনে আছে, এখন আমি সরাই দেয়নি, কারণ আমি আপনাদের সকলের কমেন্টটা চেক করব কিসের মতো লাগতেছে দেখার জন্য, বা দেখার মতো। মিম অক্ষরটি দেখতে কিসের মতো মনে হয়? সহজ করে ভাবতে হবে, কঠিন করে নয়। সহজ করে। অনেকে কিন্তু অনেক মানে এক্সট্রিম লেভেলের হয়তোবা কিছু ভাবতে পারেন, তবে আমি পরামর্শ দিব সহজ করে ভাবার জন্য। সহজ করে। একজন খুব চমৎকার লিখেছেন যে মিমকে দেখতে মিমের মতোই লাগছে। জি আলহামদুলিল্লাহ, মিমকে দেখতে মিমের মতোই লাগছে। তবে আমি যেটা জানতে চাচ্ছি যে মিমকে দেখতে আপনার পরিচিত ডে টু ডে বা ডেইলি লাইফে ইউজ করার মতো কোনো কিছুর সাথে আপনি মিলাইতে পারছেন কিনা, সেই ব্যাপারে আর কি। আচ্ছা, আমরা মোটামুটি ভাবে আমি যেটা চাচ্ছিলাম সেটা আমি পেয়ে গেছি। সেটা হচ্ছে দাদুর লাঠি। কিসের মতো? দাদুর লাঠির মতো মনে হয়? সাপের মতো? আচ্ছা, বুড়ো মানুষের লাঠির মতো লাগছে। আলিফের ওপরে সদের মাথার মতো। আচ্ছা, ভেক্টরের টুপি চিহ্নর মতো। হুম। সাপের ফনার মতো। অনেকটাই রস্য ইকারের মতো। আচ্ছা, অনেকগুলো আমরা পেয়েছি, তবে আমি যেটা চাচ্ছিলাম সেটা আমি পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। ঢেকি শাকের আগার মতো। আচ্ছা, অনেকগুলো মতামত আমরা পেয়েছি, তবে সবচেয়ে পারফেক্ট আমার কাছে মনে হয় যে আমরা আমাদের সমস্ত ধারণাগুলোকে কনভার্ট করতে পারি দাদুর লাঠির সাথে বা দাদির লাঠির সাথে। তো দেখেন, এটা কিছুটা কিন্তু লাঠির মতোই মনে হচ্ছে, যে এটা হচ্ছে হাতল আর এটা হচ্ছে একটা লাঠি। ঠিক আছে, এটা কিছু মানে মানে লাঠি, আর এটা হচ্ছে লাঠির হাতল। আমরা সহজে ধরে নিতে পারি। আমাদের সবার মতামতকে আমি রেসপেক্ট করছি, সম্মান করছি, তবে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এটাকে আমরা আজকে থেকে দাদুর লাঠির মতো মনে করব, যে দাদুর লাঠির মতো যে অক্ষরটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে মিম। ওকে, এখন আসেন, এই মিম অক্ষরটি যদি শব্দের প্রথমে বসে তাহলে তাকে দেখতে কেমন মনে হবে? মিম অক্ষরটিকে যদি শব্দের প্রথমে আমরা প্লেস করে দেই বা যদি ওকে শব্দের প্রথমে বসাই, সেক্ষেত্রে মিমকে দেখতে একটা গোলের মতো মনে হবে। কিসের মতো? গোল। এখন বলবেন হুজুর কই, এটা তো পারফেক্ট মানে হয়নি তো, রাউন্ড শেপের তো হয়নি হুজুর। আসলে দেখেন, আমি এই কথাটি বারবার স্পষ্ট করেছি যে আসলে অনেক ফন্টের কারণে আসলে অনেক সময় দেখা যাচ্ছে এটা চেঞ্জ হয়ে যায়। অনেক সময় গোল হয়ে যায়, অনেক সময় তিন কোণাচের মতো হয়ে যায়, আবার অনেক ফন্টে চার কোণা মিমও আছে। তবে অধিকাংশ ক্ষেত্রে আপনি লক্ষ্য করে দেখবেন যে মিম অক্ষরটি এটা হচ্ছে রাউন্ড। ঠিক আছে, এটা গোল আর কি। ঠিক আছে, তো যদি মিম অক্ষরটি শব্দের প্রথমে বসানো যায়, সেক্ষেত্রে মিম অক্ষরটি শুধুমাত্র একটি গোলের মতো দেখা যায়। শুধুমাত্র একটি গোল। তবে লক্ষ্য রাখতে হবে, গোলটা ওপরের দিকে নয়, গোলটা হচ্ছে নিচের দিকে। গোলটা কিসের দিকে? নিচের দিকে। অর্থাৎ এই যে দেখেন মাথাটা, এই যে মাথা, এটা কিন্তু নিচের দিকে মাথা। অর্থাৎ যদি ওপরের দিকে হতো তাহলে কেমন হতো জানেন? ওপরের দিকে হলে যে কফের যে গোলটা আছে না, এইরকম হতো। ওপরের দিকে হলে কফের যেই মাথাটা দেখতে পাচ্ছেন এইরকম হতো মাথাটা। কিন্তু এই মিমের এই মাথাটা নিচের দিকে। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ, যখন আমরা ওই যে উদাহরণগুলো পড়বো না ঘরগুলো, তখন আরো ভালো মতো বুঝতে পারবেন। জাস্ট এতটুকু মাথায় রাখেন যে মিম অক্ষরের যখন শব্দের প্রথমে আসে, তখন শুধু একটি গোল মাথা দেখা যায়, তবে মাথাটা হচ্ছে নিচের দিকে থাকবে। কোন দিকে থাকবে? মাথাটা হচ্ছে নিচের দিকে থাকবে। অনেকে আবার বলবে হুজুর মিম অক্ষর কি ফা অক্ষরের মতো না? না, কোনোভাবে ফা অক্ষরের মতো নয়, কারণ ফা এর উপর একটি নুক্তা থাকে, মিমের উপর কোনো নুক্তা থাকে না। সো ফা এবং মিম একরকম লাগার কোনো সম্ভাবনা নেই। তাহলে মিম অক্ষর যদি শব্দের প্রথমে থাকে, তাহলে নিচে একটি শুধুমাত্র একটি গোল দেখা যায়। এবার মিম অক্ষর যদি শব্দের শেষে থাকে, সরি মাঝে যদি থাকে, সেক্ষেত্রে কি হয়?
যদি মাঝে থাকে সেক্ষেত্রেও একটি শুধুমাত্র গোল দেখা যায় এবং সেই গোলটা হচ্ছে নিচের দিকে। কোন দিকে? দেখেন, প্রথমটার থেকে যদি নাও বুঝতে পারেন, আমার কাছে মনে হয় যে মাঝেরটা থেকে স্পষ্ট বুঝতে পারছেন যে এটা একটা নিচের দিকে একটা গোল। ওপরের দিকে কিন্তু না, ওপরের দিকে হলে যে এরকম হতো, কিন্তু এটা হচ্ছে নিচের দিকে একটি গোল। দেখতে পাচ্ছেন? তাহলে মিম অক্ষর যদি শব্দের প্রথমে থাকে এবং মিম অক্ষর যদি শব্দের মাঝে থাকে, তাহলে মিম অক্ষরের শুধুমাত্র একটি গোল দেখা যাবে, একটা রাউন্ড শেপের একটি কিছু দেখা যাবে এবং সেটা হবে নিচের দিকে। ওকে, এবার যদি মিম অক্ষরকে আমরা শব্দের শেষে নিয়ে আসি, শব্দের শেষে যদি নিয়ে আসি, তাহলে মিম অক্ষরকে দেখতে কেমন মনে হবে জানেন? অর্থাৎ মিম অক্ষরের প্রকৃত রূপ যেমন, তাকে দেখতেও লাগবে ঠিক তেমন, শুধু পার্থক্য হলো এই যে মাঝখানে ফাঁকাটুকু আছে, দেখতে পাচ্ছেন? এই যে ফাঁকাটুকু দেখছেন না, এই যে এই জায়গা থেকে এবং এই জায়গার মাঝখানে যে ফাঁকা অংশটুকু, এই ফাঁকা অংশটুকু পরিপূর্ণ করে দিতে হবে। তাহলে মিম অক্ষর যদি শব্দের শেষে আসে, তাহলে তাকে তার প্রধান চরিত্র বা প্রধান আকৃতির মতোই মনে হয়, শুধুমাত্র যে মাঝখানে যে গ্যাপটি রয়েছে, গ্যাপটি একটু পূরণ করে দিতে হয়। বা আমরা এভাবে ধরে নিতে পারি যে মিম অক্ষরটি যখন শব্দের শেষে আসে, তখন মিম অক্ষর তার প্রকৃত রূপেই আসে, তার প্রধান চরিত্রেই আসে। তাহলে আমি আরেকবার রিপিট করছি, মিম অক্ষর শব্দের প্রথমে এবং যদি মাঝে আসে, শুধুমাত্র নিচে একটি গোলের মতো দেখা যায়, এবং শব্দের শেষে যখন আসে, মিম অক্ষর তার প্রধান চরিত্র এবং প্রধান রূপে আসে, শুধুমাত্র মাঝের এই যে গ্যাপটি রয়েছে, গ্যাপটি একটু পূরণ করে দিতে হয়। ঠিক আছে? তাহলে মিম অক্ষরের গঠন প্রণালী হয়েছে আপনাদের? মিম অক্ষর চিনতে পারবেন? আমি কিন্তু বলেছি যে এটা যে নিচে আছে, এটা কিন্তু আমরা আরো ভালো মতো বুঝতে পারবো যখন আমরা ঘরগুলো পড়বো। ওইটাকে আপাতত ওখানেই রাখেন। বাদ বাকিটা যতটুকু আমি থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যাল বোঝানোর চেষ্টা করলাম, অতটুকু বুঝতে পেরেছেন কিনা? ওকে, আলহামদুলিল্লাহ, আশা করছি বুঝতে পেরেছেন। এখন আসেন মিম অক্ষরটি উচ্চারণ কিভাবে করব। দেখেন, মিম অক্ষরটা এতটাই সহজ এবং এতটাই মানে সাবলীল, যে আপনি যদি জাস্ট একটু খালি আহ চেষ্টা করেন আর মুখটাকে যদি খুলে বলেন যে মিম, হয়ে গেছে, আর কিছু করার দরকার নাই। যদি আপনি একটু যদি আবার বলেন মিম, অক্ষরের মাখরাজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আপনাকে নতুন করে অনেক বারবার বারবার প্র্যাকটিস করে আপনাকে এটা মুখের ভিতর ফিট করতে হবে। এইরকম টাইপের অক্ষর মিম নয়, বরং মিমকে যদি আপনি একবার ডাকেন, তাহলে আপনার মুখের ভিতর সে অটোমেটিক বসে যাবে, অটোমেটিক ফিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে সবাই আমার সাথে সাথে বলুন মিম। আমি যখন গ্যাপ দিব সেই সময়টা বলবেন মিম, 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 মিম। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা মিমকে আর ডাকতে চাচ্ছি না, আমরা আপাতত ওকে এখানেই রাখছি। এখন আসেন, যদি হুজুর আক্ষরিক অর্থে বা আমরা যদি সিরিয়াসলি জানতে চাই যে মিম অক্ষরের মাখরাজটা আসলে কোথায়, মানে উচ্চারণটা আসলে কোন জায়গা থেকে হচ্ছে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সহযোগিতা করছি। মিম অক্ষরটি উচ্চারণ হচ্ছে দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে, দুই ঠোঁটের শুকনা জায়গা থেকে। মিম অক্ষরের মাখরাজ হলো দুই ঠোঁটের শুকনা জায়গা, অর্থাৎ আপনার ওপরের ঠোঁট এবং নিচের ঠোঁটের যে শুকনা জায়গা আছে। এখন আবার বলবেন হুজুর শুকনা জায়গা এটা আবার কোন জায়গা? চলেন আমি আপনাদেরকে শুকনা জায়গা চিনিয়ে দিচ্ছি। লক্ষ্য করে দেখেন, এই যে আমাদের ঠোঁট, এই দুইটা ঠোঁটকে যদি আপনি একসাথে মিলান, তাহলে স্বাভাবিকভাবে যদি আপনি মিলান, সেক্ষেত্রে ভিজা দুইটি অংশ, মানে উপরের ঠোঁটের ভিজা অংশ এবং নিচের ঠোঁটের ভিজা অংশ একত্রিত হয়, মিলিত হয়। কিন্তু আপনি যদি আপনার দুইটা ঠোঁটকে একটু ভাঁজ করেন ভিতরের দিকে, হুম, অর্থাৎ এই যে দেখবেন যে অনেক আমাদের মা বোন যখন তারা মেকআপ শেকআপ করে, তখন তখন দেখবেন এভাবে তারা মুখটাকে এভাবে এই টাইপের করে, এই টাইপের করে দেন তারা হচ্ছে তাদের যেই অর্নামেন্টস গুলো রয়েছে বা যেগুলো রয়েছে, সেগুলো তারা এগুলো ব্যবহার করে। অর্থাৎ এই যে দুই ঠোঁট আপনি ভাঁজ করলেন, এই ভাঁজ করার ফলে কি হলো, আপনার ঠোঁটের শুকনা যে অংশটা, সেই শুকনা দুইটা অংশ একসাথে হলো, একসাথে হলো। এবার এই অবস্থা থেকে আপনাকে জাস্ট উচ্চারণ করতে হবে মিম, অর্থাৎ
মিম বলার আগে আপনাকে ওই টাইপের করতে হবে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন ছবিতে, এইরকম আপনাকে করতে হবে মিম বলার আগে। হুম, ঠিক আছে, এই যে হুম, হুম, আমি কিন্তু ধরে আছি। যখন এই যে করছি না, ওই সময় কিন্তু আমি দুইটা ঠোঁটের শুকনো জায়গায় একসাথে ধরে আছি। হুম, হুম। এবার উচ্চারণ করব, মিম, মিম। দুই ঠোঁটের শুকনা জায়গা হতে মিম, মিম, মিম। হয়েছে? আপনাদের হয়েছে? এখানে কিন্তু কঠিন কোনো রকেট সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি কিচ্ছু নাই, জাস্ট খালি দেখবেন আর উচ্চারণ করবেন। দুই ঠোঁটের শুকনো জায়গা, মিম, মিম। হয়েছে আপনাদের? লিখেন, লিখেন, ধাপধুপ করে লিখে ফেলেন তো। হয়েছে আপনাদের? হয়েছে? আচ্ছা, অনেক কিছু এখন প্রশ্ন করতে পারে, হুজুর আমি যদি দুই ঠোঁট ওরকম না করি তাহলে কি আমার উচ্চারণ হবে না? উচ্চারণ হতে বা হয়ে যাবে, তবে পারফেক্ট বা শতভাগ যদি আপনি আমার সামনে উচ্চারণ করেন এবং আমি যদি দেখি আপনি দুই ঠোঁট এমন করছেন না, আমি আপনাকে 10-এর মধ্যে নাম্বার দিব 2। আর যদি ওইভাবে আপনি করেন, আমি আপনাকে 10-এর মধ্যে 9.5 দিব ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে আপনাদের হয়েছে তো, তাই না? ওকে, তাহলে চলেন এবার আমরা মিমের যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো পড়ি একটু। বড় হও বাবা, বড় হও। ওকে, 1 নাম্বার ঘর পড়ছি। দেখেন, এবার দেখেন তো ভালো মতো বুঝতে পারতেছেন কিনা যে আমি বলেছি যে গোলগুলা নিচের দিকে থাকবে। দেখেন তো, নিচের দিকে আছে, গোলগুলো নিচের দিকে আছে। হ্যাঁ, এই যে দেখেন এই গোলগুলো নিচের দিকে আছে, এই গোলগুলো নিচের দিকে আছে, গোলগুলো নিচের দিকে আছে। এখন অনেকের কাছে একটু প্যাঁচ লাগতে পারে যে হুজুর আপনি বলেছিলেন যে আসলে মিমটা সর্বশেষে যখন আসে তার প্রকৃত রূপেই আসে, এখন আবার দেখতেছি নিচের দিকে একটা গোল, এখানে আবার রয়ের মতো লাগতেছে। কিসের মতো লাগতেছে? যে রয়ের মতো লাগতেছে, যে এটা হচ্ছে নিচে একটা গোল আর নিচের গোলের সাথে আসলে সংযুক্ত করে দিয়েছে। তো এটা একটা ফন্টের একটা পার্থক্য আর কি। আমি যে ফন্টটি ব্যবহার করেছি এবং এখানে যে ফন্টটি ব্যবহার করা হয়েছে সেটা একটু পরিবর্তন থাকার কারণে কিছুটা আলাদা দেখাচ্ছে। তবে হ্যাঁ, আপনি যেভাবেই ধরেন না কেন মিম দেখতে ঠিক এইরকমই, বিভিন্ন ফন্টে বিভিন্ন রকম মনে হয়। তবে মিম এর মতো অন্য কোনো অক্ষর নেই বিধায় আমরা সহজে এটাকে ডিফারেন্ট করতে পারবো বা আলাদা করতে পারবো বলে আমি মনে করছি। তাহলে পড়ে শোনাচ্ছি। 1 নাম্বার ঘর, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মামিমু, 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 মামিমু। পড়ে শোনাচ্ছি। 7 নাম্বার ঘর, মিম জের মি, মি যুক্ত হবে সিনের সাথে মিস, কাফ জের কি, মিসকি, মিসকি। 8 নাম্বার, মিম জবর মা, তা জবর তা, মাতা, আইন পেশ উ, মাতা উ, মাতা উ। 13 নাম্বার, মিম জের মি, মি যুক্ত হবে থায়ের সাথে মিস, অফ জবর ক, লাম জবর লা, মিস কলা, মিস কলা, মিস কলা। 25 নাম্বার, মিম জবর মা, মা যুক্ত হবে নুনের সাথে মান, মিম জের মি, মি যুক্ত হবে নুনের সাথে মিন, মিম পেশ মু, মু যুক্ত হবে নুনের সাথে মুন, মান মিন মুন। জবর জের পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। হামজা জবর আ, আ যুক্ত হবে মিমের সাথে আম, আ যুক্ত হবে মিমের সাথে আম। আলহামদুলিল্লাহ আজকে দুপুরেও খেয়েছি। তারপরে 27 নাম্বার ঘর, হামজা জের ই, ই যুক্ত হবে মিমের সাথে ইম, র জবর র, হামজা জবর আ, ইম র আ, ইম র আ, ইম র আ। ওকে, 35 নাম্বার ঘর, তা জবর তা, তা যুক্ত হবে মিমের সাথে তাম, হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয় র পেশ রু, তামরু, তামরু। ওকে, আমার কাছে মনে হয় না যে এর চাইতে বেশি আসলে আপনাদেরকে পড়ে দেওয়াটা ঠিক হবে, কারণ বেশি পড়ে দিলে আপনারা আর বাসায় প্র্যাকটিস করতে চান না। আচ্ছা, এর পরিবর্তে পরবর্তী যে অক্ষর, সে অক্ষরটি আমরা আগে থেকে চিনি। এক কথায়
দ্বিতীয় ক্লাসে সম্ভবত সেই অক্ষর সম্পর্কে আলোচনা আমরা করেছিলাম, সেটা হলো এক দাঁতের ওপরে এক নুক্তা। বলেন কোন অক্ষর? এক দাঁতের ওপর এক নুক্তা কোন অক্ষর? ইস, দেখা ফেলছি গো। এক দাঁতের ওপর এক নুক্তা। সবাইকে লিখতে হবে, যারা ইউটিউবে সংযুক্ত হয়েছেন আপনাদেরকেও লিখতে হবে। মিম কয় আলিফ টান দিতে হবে, মিম টান দিতে হবে 4 আলিফ। এক দাঁতের উপর এক নুক্তা কোন অক্ষর? আমি মনে মনে ভাবতেছি একদিন কম্পিটিশন লাগাই দিব, অর্থাৎ যারা গুগল জুমে অংশগ্রহণ করেন এবং যারা ইউটিউবে অংশগ্রহণ করেন আপনাদের মধ্যে একটা কম্পিটিশন দিয়ে দিব, যে দেখি কারা সঠিক উত্তর দিতে পারে। দুইটাই চেক করে দেখবো কাদের সঠিক উত্তরটা হয় বা কাদের সঠিক উত্তরটা আগে দিতে পারে। হুম। নুন, ঠিক আছে। আচ্ছা, কি মনে হয় যারা ইউটিউবে অংশগ্রহণ করেছেন আপনারা কি ফার্স্ট হবেন, নাকি যারা গুগল জুমে অংশগ্রহণ করেছেন আপনারা ফার্স্ট হবেন? কি মনে হয়? আমরা? আচ্ছা, গুগল জুমে যারা অংশগ্রহণ করেছেন তারা বলছে আমরা, আর ইউটিউবে যারা অংশগ্রহণ করেছেন তারা কি বলছেন? মানে আপনারা এখনো বলার সাহস পাননি, আমি একটাও এখনো দেখিনি। যারা ইউটিউবে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু একজনও বলেননি যে যারা আমরা ফার্স্ট হব। এখনো তারা নুনের মধ্যে আছেন। এই তো আলহামদুলিল্লাহ, অনেকে লিখছেন যে আলহামদুলিল্লাহ আমরাই হব। ঠিক আছে। আমরা, আমি মানে আমরা বলতে আমি কোনো একদিন হয়তো বা এভাবে আপনাদেরকে কোনো প্রশ্ন ধরে ইনশাআল্লাহ আপনাদের মধ্যে দেখবো ইনশাআল্লাহ কারো ভালো পারে। ঠিক আছে, তাহলে চলুন আমরা নতুন অক্ষর নিয়ে আলোচনা করি। নুন। নুনের গঠন প্রণালী নিয়ে আসলে কোনো কিছু আমি বলতে চাচ্ছি না, জাস্ট নুনের অরিজিনাল গঠন প্রণালী হচ্ছে চাঁদের মতো। দেখতে পাচ্ছেন, চাঁদের মতো। কারণ নুন অক্ষরটিকে আমরা বহুত আগে থেকেই চিনি, কারণ যেহেতু আমরা দ্বিতীয় ক্লাস আলোচনা করেছিলাম এক দাঁতের উপর এক নুক্তা, ইহার নাম হলো নুন। ঠিক আছে। এবং অক্ষরটি উচ্চারণ রীতি এবং উচ্চারণ পদ্ধতিও খুব সহজ। তাহলে নুন দেখতে তার প্রকৃত রূপ হচ্ছে চাঁদের মতো। এটা আমরা চাঁদই ধরতে পারি, চাঁদের মাথার উপর ধরেন একটা নুক্তা আছে আর কি। ওকে, তাহলে এটা হচ্ছে নুনের প্রকৃত রূপ। প্রথমে বসলে কেমন? এক দাঁতের উপর এক নুক্তা। মাঝে বসলে কেমন? এক দাঁতের উপর এক নুক্তা। আর শেষে বসলে নুন তার প্রকৃত রূপেই আসে। এই হচ্ছে নুনের গঠন প্রণালী। আমি আরেকবার বলছি, নুন দেখতে চাঁদের মতো, তার মাথার উপর একটি নুক্তা থাকে। আর যখন প্রথমে বসে তখন এক দাঁতের উপর এক নুক্তা, যখন মাঝে বসে তখন এক দাঁতের উপর এক নুক্তা, আর যখন শেষে বসে তখন নুন তার প্রকৃত রূপেই বসে। নুন এর গঠন প্রণালী নিয়ে আমি কি আরো 5-7 মিনিট 10 মিনিট কথা বলবো, না শেষ করে দিব নুনের গঠন প্রণালী? নুনের গঠন প্রণালী নিয়ে আর কি কোনো কথা বলার প্রয়োজন আছে? মাশাআল্লাহ। ওকে, আর বলার দরকার নাই। ঠিক আছে, আমি মেনে নিলাম, আমি আসলে আপনাদের খুব কথাগুলো রাখি আর কি। আচ্ছা, নুনের এবার মাখরাজটা কি? আচ্ছা, মাখরাজ আমরা পরে যাই। অর্থাৎ আমি দেখেছেন একটা বিষয় খেয়াল করেছেন, যে সমস্ত অক্ষর স্বাভাবিকভাবে উচ্চারণ করলে হয়ে যায় ওই সমস্ত অক্ষরের মাখরাজটা আমি পরে বলি। আর যে সমস্ত অক্ষরগুলোর মাখরাজ ছাড়া, উইথাউট মাখরাজ কোনোভাবেই শুদ্ধভাবে আদায় করা যায় না, আগে মাখরাজটা মুখস্থ করায় দেই, মাখরাজটা ভালো মতো বুঝাই দেই, দেন তারপরে অক্ষরের উচ্চারণে যাই। ব্যাপারটা কিন্তু আপনাকে লক্ষ্য করতে হবে। তো আমরা নুন অক্ষরের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আমরা আগে উচ্চারণ করব, কারণ নুন অক্ষর উচ্চারণ করতে গেলে বা সঠিক করতে গেলে আসলে মাখরাজের তেমন প্রয়োজন নাই। ঠিক আছে। সো আমরা মাখরাজটা জাস্ট একটু পরে আপনাদেরকে জানিয়ে দিব, জাস্ট জানানোর জন্য জানিয়ে দিব। তাছাড়া আদার্স তেমন কোনো প্রয়োজন নেই। তাহলে চলেন উচ্চারণ আমরা করি। আমরা উচ্চারণ করব 5 বার। আমি 5 বার, আপনারা নিজ নিজ জায়গা থেকে 5 বার। লিখালেখি সব ধরনের লিখালেখি বন্ধ। আমি যখন নুন বলবো শুনবেন, তারপরে আপনারা নিজ নিজ জায়গা থেকে ওই গ্যাপ সময়টুকু কাজে লাগিয়ে উচ্চারণ করবেন। নুন। 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 ওকে, আলহামদুলিল্লাহ, 5 বার ডান। সো নুন অক্ষরের উচ্চারণ আপনাদের সকলের হয়ে গিয়েছে বলে আমি আশা করছি।
এখন আসেন হুজুর, নুন অক্ষরের মাখরাজটা কোথায় হুজুর একটু জানিয়ে দেন আর কি। নুন অক্ষরের মাখরাজ হলো জিহবার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে, জিহবার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে নুন অক্ষরটিকে উচ্চারণ করতে হয়। ওই যে আগের এই ট্রিক্সটা ফলো করেন। হামজা জবর আ যুক্ত হবে নুনের সাথে, আন 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 আন, হামজা জবর আ। ওই যে ট্রিক্সটা আর কি, যে কোথায় মাখরাজটা সঠিকভাবে বের করার জন্য হামজা জবর আ যুক্ত হবে নুনের সাথে, আন আন। দেখেন জিহবার আগা গিয়ে উপরে তালুর সাথে লাগতেছে না? দেখেন না লাগলে আবার বলিয়েন যে হুজুর লাগতেছে না, যদি লাগে তাহলেও বলবেন। আন আন বলার সঙ্গে সঙ্গে আপনার জিহবার আগা সামনের, সরি, জিহবার আগা ওপরের তালুর সাথে লেগে যাচ্ছে, তো এটাই হচ্ছে তার মাখরাজ। জিহবার আগা ওপরের তালুর সাথে লাগিয়ে বা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে নুন অক্ষরটি উচ্চারণ করতে হয়। তাহলে মাখরাজ ক্লিয়ার। জিহবার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে নুন অক্ষরটি উচ্চারণ করতে হয়। প্র্যাকটিক্যাল কিভাবে করবেন? হামজা জবর আ যুক্ত হবে নুনের সাথে, আন আন, যে জায়গায় লাগছে ওটাই হচ্ছে ওর মাখরাজ। আচ্ছা, একটা কথা মনে হলো, এই যে নুন আমরা পড়ছি, আমাদের আঞ্চলিক ভাষায় নুন একটা জিনিসের নাম। আপনাদের আঞ্চলিকতা এটা কি রয়েছে? আমাদের নাটোরের ভাষা, আমরা নাটোরের ভাষা না আসলে গোটা বাংলাদেশে হয়তো বা চলে, যে আমরা একটা জিনিসকে আসলে নুন বলি, আঞ্চলিক ভাষায় নুন বলি। আপনারা কি বলেন? এবং নুন আপনারা কাকে বলেন? কাকে বলেন নুন, কাকে বলেন? আবার লিখেন না যে হুজুর নুন নুনকেই বলি। লবণ, তাই না? মাশাআল্লাহ। ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনাদের সাথে মিল আছে তাহলে। ঠিক আছে, লবণ। চলুন এবার আমরা নুন এর ঘর পড়ব। নুনের মাখরাজ কিন্তু আমি বলে দিয়েছি যে জিহবার আগা তার বরাবর ওপরে তালুর সাথে লাগাইয়া নুন অক্ষরটি উচ্চারণ করতে হয়, এবং মাথায় রাখবেন যে নুন অক্ষর উচ্চারণ করার সময় অবশ্যই 4 আলিফ টান দিবেন। কয় আলিফ? 4 আলিফ। নুন। এবার আমরা পড়ছি 1 নাম্বার ঘর। নুন জবর না, নুন জেরে নি, নানি, নুন পেশ নু, নানি নু, নানি নু, নানি নু, নুনি না, নুনি না, নানি নু। তারপরে তা জবর তা, নুন জবর না, তানা, ফা পেশ ফু, র পেশ রু, তানা ফুরু, তানা ফুরু। 25 নাম্বার, নুন জবর না, বজের উদি, নাউদি, লাম জবর লা, নাউদিলা, নাউদিলা, নাউদিলা। নুন জবর না, না যুক্ত হবে ফাঁর সাথে নাফ। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। সিন পেশ সু, সু যুক্ত হবে নুনের সাথে সুন। পেশ যদি দুইটি হয়, একটি হবে নুন সাকিন। উচ্চারণ নাফসুন, নাফসুন। 25 নাম্বার ঘর। হামজা জবর আ যুক্ত হবে নুনের সাথে আন। আইন জবর যুক্ত হবে মিমের সাথে আম। হারকাতের বাম পাশে যদি সুকুন অক্ষর পাওয়া যায়, হারকাতের সাথে সুকুন অক্ষর যুক্ত করে পড়তে হয়। তা জবর তা, আন আমতা, আন আমতা, আন আমতা, আন আমতা। দেখেন মিমটা কিন্তু নিচের দিকে গোল, মিমটা কিন্তু নিচের দিকে গোল। তারপরে 39 নাম্বার ঘর। তা জবর তা, তা যুক্ত হবে নুনের সাথে তান। আইন জবর তান, তান, তান। ওকে, আলহামদুলিল্লাহ। নুন অক্ষর আমরা শেষ করে দিব। নুন অক্ষর শেষ করে দিব। জি হুজুর। আপনাদের মনে হয় খুব কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? বাবা, আল্লাহু আকবার। নুন জবর না, বাজের বি, লাম জবর লা।
ওকে, ঠিক আছে, চলুন আমরা এবার নতুন আরেকটি অক্ষর পড়বো। আসলে নতুন নতুন অক্ষর পড়াইতেও ভালো লাগে, আর আশা করছি আপনাদের পড়তেও ভালো লাগে, যদিও ভালো মতো পড়াইতে পারছি না, যতটুকু পড়ানো দরকার চেষ্টা করছি আমি আমার সর্বাত্মক ভাবে। চলেন, এবার যে অক্ষরটি আমরা পড়বো সে অক্ষরটির নাম হচ্ছে, অনেকে বলে ওয়া, অনেকে বলে ওয়াও, তবে অক্ষরটির শুদ্ধ নাম বলেন বা সঠিক নাম বলেন, দুইটাই আমরা বলতে পারি। ওয়াও বলতে পারি, ওয়াও এটাও বলতে পারি। এখন যেহেতু অক্ষরটি আমাদের কাছে নতুন, বরাবরের মতো আপনাদেরকে দেখার জন্য সুযোগ দিব না, ব্যাপারটা কিন্তু কোনোভাবেই মানা যায় না। স্বাভাবিকভাবেই নতুন কোনো কিছু জানতে হলে, বুঝতে হলে, শিখতে হলে সেটাকে আগে দেখতে হবে। মানে সেটা আসলে দেখতে কেমন, তার আকার আকৃতি কেমন সেটা দেখতে হবে। চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ওয়াকে দেখতে চাচ্ছি, অর্থাৎ ওয়ার সাথে আজকে আমাদের সকলের নতুন করে শুভ দৃষ্টি হবে ইনশাআল্লাহ। তাহলে সবাই 10 সেকেন্ডের জন্য ওয়া এর দিকে লক্ষ্য করব। প্রয়োজনে চোখের পলক ফেলবো না, 10 সেকেন্ডের ব্যাপার, অনেকে হয়তো অনেকে বেশিও পারেন, যদিও চোখের পলক ফেলা ছাড়া খুব বেশিক্ষণ সময় থাকা যায় না, তারপর আমরা চেষ্টা করব। আমরা সবাই লক্ষ্য করছি এই অক্ষরের দিকে, এই অক্ষরটা দেখতে কেমন সেটা আমরা একটু লক্ষ্য করছি। সবাই লক্ষ্য করুন, টাইম স্টার্ট নাও। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতেই প্রায় 10 সেকেন্ডের বেশি সময় আমরা নিয়েছি এই ওয়া অক্ষরের সাথে শুভ দৃষ্টি করার জন্য। এখন এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি এই ওয়া অক্ষরটি আপনার কাছে দেখতে কেমন মনে হচ্ছে। ওয়া অক্ষরটি দেখতে আপনার কাছে কেমন মনে হচ্ছে, পাশাপাশি আরেকটা ইনফরমেশন আমি দিয়ে দিই। অনেকে আসলে জিজ্ঞাসা করেছেন পার্সোনাল ইনবক্স করে যে হুজুর, এই যে আপনি মাঝে মধ্যে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড করে সময় দেন আসলে অক্ষরগুলোকে দেখার জন্য, আসলে কেন দেন? তো এটা সত্য কথা বা বাস্তব কথা যদি বলি, প্রথমত অক্ষরটির সাথে আপনার কানেক্টেড করার জন্য, আপনার একটা সুসম্পর্ক তৈরি করার জন্য, এবং দ্বিতীয়ত একটু পানি খাওয়ার জন্য। অর্থাৎ এই আপনাদেরকে সময় দিয়ে এই সময়টুকু আমি পানি খাই। সত্য কথা বলে দিলাম আজকে। কেমন লাগতেছে ওই ওয়া অক্ষরকে দেখতে? হুম। আচ্ছা, মাশাআল্লাহ। সহজ করে ভাববেন, হ্যাঁ, সহজ করে। হুজুর আপনার বুদ্ধি ভালো না, এতটুকু বুদ্ধি তো থাকা দরকার। আচ্ছা, মোটামুটি ভাবে আমরা পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা আমরা ধরে নিতে পারি যে এটা দেখতে কিছুটা ইংরেজি সংখ্যা বা নাম্বার 9-এর মতো, অথবা আমরা ধরে নিতে পারি যেটা হচ্ছে বাংলার কমার মতো। অর্থাৎ যখন আমরা কোনো কিছু লেখার পর কমা দেই, কমার মতো। ঠিক আছে, তবে আমার কাছে মনে হয় যে 9-এর চাইতে কমাটাই মনে হয় বেশি পারফেক্ট হবে, কারণ যেহেতু 9-এর মাথাটা কিন্তু অনেক মোটা থাকে, তাই না? 9-এর মাথাটা অনেকটা কিন্তু কি থাকে, মোটা থাকে, যে এই যে মাথাটা অনেকটা মোটা থাকে। আর এটা যেহেতু অতটা মোটাও না, এটা আমরা কমার মতো ধরতে পারি, বা এটাও বলতে পারি যে হুজুর একদম সেম টু সেম হচ্ছে র এর মতো। কিসের মতো? র এর মতো। এবং শুধু তার মাথাটা গোল করে দেওয়া। অর্থাৎ র কে ধরে নিয়ে, অর্থাৎ র কে ধরে র এর মাথাটা যদি একটু মটকায় দিয়ে যদি একটু গোল করে দেওয়া যায়, যেমন লাগবে দেখতে, ওয়া অক্ষর দেখতে ঠিক তেমন। তাই না? দেখেন, যদি র এর একটা মাথা হয়, ওর মাথাটা যদি আপনি একটু পেঁচায় টেচায় নিয়ে একদম মট করে ভেঙে দিয়ে যদি এখানে লাগায় দেন, যেমন দেখতে হবে ঠিক ওয়া অক্ষর দেখতে তেমন। আমরা সহজভাবে ধরে নিচ্ছি ওয়া অক্ষর দেখতে বা ওয়াও অক্ষর দেখতে কমার মতো। অর্থাৎ কমা বলতে আমরা যেই কমা ব্যবহার করি বাংলা লিখতে গিয়ে, সেই কমার মতো। ঠিক আছে, এবার এই ওয়া অক্ষর যেহেতু আমরা প্রকৃত রূপটা চিনতে পেরেছি, এবার আমরা প্রথমে, মাঝে এবং শেষের অবস্থান জানবো। এবং খুবই আহ আনন্দের ব্যাপার, সহজ ব্যাপার, খুশির ব্যাপার হলো ওয়া অক্ষর এতটাই, এতটাই, এতটাই মানে শক্ত একটি অক্ষর,
এতটাই পার্সোনালিটি সম্পূর্ণ একটা অক্ষর, এতটা ব্যক্তিত্ব সম্পন্ন একটা অক্ষর। ও শব্দের প্রথমে বসুক, মাঝে বসুক, শেষে বসুক, ওর আকার আকৃতিও কখনোই পরিবর্তন করে না। ওর আকার আকৃতি সে কখনোই পরিবর্তন করবে না। প্রথমে বসলেও তাকে দেখতে যেমন, মাঝে বসলেও তাকে দেখতে ঠিক তেমন, শেষে বসলেও তাকে দেখতে ঠিক তেমনই। এক কথা, ওয়া অক্ষর ওয়া, সে কোনো সময় পরিবর্তন হবে না। সে এতটাই মানে কি বলবো, ব্যক্তিত্ব সম্পন্ন একটি অক্ষর। আলহামদুলিল্লাহ। দেখবেন স্বাভাবিকভাবে অনেক মানুষ এমন আছে যে যেখানে যায়, যেখানে যেমন ঠিক মানে সেখানে তেমন। যদিও যেখানে যেমন সেখানে তেমন, এটা অনেক বড় একটি যোগ্যতা যে সব পরিবেশের সাথে খাপ খাওয়ায় নেওয়ার ব্যাপারটা। তবে এটাও দরকার যে আপনার যে পার্সোনালিটি রয়েছে, আপনার ব্যক্তিত্ব রয়েছে, এটাকে কখনো নষ্ট করা যাবে না। আপনার ব্যক্তিত্বটাকে ধরে রাখতে হবে। আপনি যেটা পছন্দ করেন না, সব জায়গায় গিয়ে আপনাকে বলতে হবে এটা আমি পছন্দ করি না। আপনি কারো পাল্টে পড়ে গিয়ে আপনার অপছন্দ বিষয়কে আপনি পছন্দ বিষয়টি বলাই যায়, এটা কখনোই একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের লক্ষণ নয়। যাই হোক, সে ব্যাপারে আমরা আলোচনা যাচ্ছি না। আমরা এতটুকু বলতে চাচ্ছি যে ওয়া অক্ষরটি খুবই ব্যক্তিত্ব সম্পন্ন একটি অক্ষর, যার কারণে ওয়া অক্ষরটি প্রথমে, মাঝে এবং শেষে উভয় ক্ষেত্রে সব সময় কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। সো ওয়া অক্ষরের গঠন প্রণালী নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। তারপর একটু কনফার্ম হতে চাচ্ছি, ওয়া অক্ষরের গঠন প্রণালী আমরা এখানে রাখতে পারি কিনা বা শেষ করতে পারি কিনা। শেষ করতে পারি। ওকে, আপনাদের অনুমোদন হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এবার চলেন, ওয়া অক্ষর আমরা কিভাবে উচ্চারণ করব। ওয়া অক্ষরের উচ্চারণ করার জন্য আপনার দুই ঠোঁট প্রয়োজন। দুই ঠোঁট প্রয়োজন, অর্থাৎ দুই ঠোঁটকে গোল করে, সামান্য খোলা রেখে, অর্থাৎ দুই ঠোঁটকে গোল করে আবার একদম পরিপূর্ণ বুজায় দিলে হবে না, মানে পরিপূর্ণ ফাঁকা বন্ধ করে দিলে হবে না। দুই ঠোঁট গোল করে সামান্য খোলা রেখে, সামান্য খোলা রেখে চার আলিফ টান দিয়ে, কয় আলিফ টান দিয়ে, চার আলিফ টান দিয়ে উচ্চারণ করতে হবে ওয়াও। অর্থাৎ যখন ওয়া বলবেন তখন ওই সময়টাতে আপনার ঠোঁটটা গোল থাকবে। ঠোঁটটা কেমন গোল থাকবে আমি আপনাকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফাঁকা একটু কিন্তু অংশ আছে, আমার মাউসের কার্সার যেখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু ফাঁকা আছে। তো যখন আপনি শুরু করছেন ওয়া, তখন এরকম মুখটা গোল হবে। যখন আবার বলছেন ওয়া, তখন কিন্তু মুখটা আবার একটু ছড়িয়ে যাবে, ওয়াও। আবার যখন ওয়াও এসে লাস্টে ও যুক্ত করবেন, তখন কিন্তু আপনার মুখটা আবার এরকম গোল হয়ে যাবে। অর্থাৎ মাঝখানে এই মুখটার গোল থাকবে না, শেষে এসে আবার গোল হবে। প্র্যাকটিস, সবাই ভালো করে প্রথমত শুনুন। ওয়াও। ঠোঁট যেন কোনোভাবে শক্ত না হয়, ঠোঁটটাকে নরম রাখতে হবে। ঠোঁটটাকে যদি শক্ত করে তাহলে এমন হবে ওয়াও, 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 এমন শোনাবে। ঠোঁটটাকে নরম রাখতে হবে। ওয়াও, 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 ওয়াও। এই যে এটা, এই বানানটা ওয়াও, ওয়াও, ওয়াও। যদি শক্ত করেন তাহলে কিন্তু উচ্চারণটি আলাদা হয়ে যাবে, এমন হয়ে যাবে ওয়াও, 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 ওয়াও। মানে একটা ব একটা আওয়াজ বা বয়ের মতো কিছুটা গন্ধ আসতে পারে, বা বয়ের মতো কিছুটা একটা ভাব আসতে পারে। তো আমরা ওইটা না করে আমাদের ঠোঁটটাকে নরম রাখবো। এই ঠোঁটটাকে আবার নরম রাখার জন্য আপনাকে একটু প্রেসার কম দিতে হবে আর কি। তাইলেই হবে, অন্য কিছু করার প্রয়োজন নাই। আমি তাহলে এখন বলছি, আমার গ্যাপে গ্যাপে আপনারা সকলেই বলবেন। অর্থাৎ আমি বলার পরে যেই সময়টি আমি চুপ থাকবো, সেই সময়ের মধ্যে সবাই উচ্চারণ করবেন। আমরা 5 থেকে 7 বার উচ্চারণ করব। ওয়াও, 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 ওয়াও। আলহামদুলিল্লাহ। এই ওয়াও অক্ষরটির উচ্চারণ আপনাদের হয়েছে কিনা প্লিজ খুব দ্রুত কনফার্ম করেন। ওয়াও অক্ষরের উচ্চারণ আপনাদের হয়েছে কিনা?
ওয়াও। প্রথমে মুখ গোল, মাঝখানে একটু ছড়িয়ে যাবে, তারপরে আবার মুখ গোল। ওয়াও। যারা ইউটিউবে সংযুক্ত হয়েছেন আপনারা লিখেন, হয়েছে আপনাদের? কমেন্ট করে কি হুজুর তো দেখে না, দেখে তো ফেললাম। কে বলেছে দেখি না? আমি সবসময় আপনাদের কমেন্ট গুলো পড়ি, ভালো লাগে, আলহামদুলিল্লাহ। হয়েছে। ওয়াও। হুজুর তো আমাদের কমেন্ট দেখেই না, পাত্তা পাত্তা নাই ইউটিউবে ক্লাস করি বলে, আল্লাহ মাফ করুন। সকলের কমেন্ট গুলো আমি দেখি, আলহামদুলিল্লাহ। ওয়াও। বলেন বলেন, সবাই বলেন। কি ব্যাপার? অনেকে দেখছি চুপ করে বসে আছে, আর হাসতেছে মনে মনে, যে হুজুর বলতেছে কি। ওয়াও। 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 বয়ের মতো কেন? বয়ের মতো হলে তো হবে বুয়াও। বুয়াও। বুয়া বয়ের মতো নয়। চলেন এবার আমরা উচ্চারণের দিকে যাই। ওয়া অক্ষরের উচ্চারণ খুবই সহজ এবং খুবই সাবলীল। তবে হ্যাঁ, যদি আপনি ধরতে পারেন, যদি আপনি ধরতে পারেন, তাহলে চলেন এই ওয়া অক্ষরের একটু জবরের উচ্চারণটা আমরা শিখে নিই। ওয়া জবর ওয়া, বা ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। অর্থাৎ ওয়াও জবর ওয়া, ও অন্তস্থ আকার। ওয়া। 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 কিন্তু এটা বলা যাবে না ওয়া, তাইলে হবে না। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। এই ফার্স্ট আমরা এমন একটি অক্ষর পেলাম যে অক্ষরের জবরের উচ্চারণে দুইটি অক্ষর লাগতেছে। ব্যাপারটা কি খেয়াল করেছেন আপনারা? ইতিপূর্বে যতগুলো অক্ষর আমরা পড়েছি এবং ওই অক্ষরের ওপর যখন আমরা জবর দিয়েছি, কখনোই দুইটি অক্ষর লাগেনি জবরের উচ্চারণকে মানে প্রকাশ করতে গিয়ে। যেমন বা জবর বা, ব আকার বা, জিম জবর যা, অন্তস্থ জয় আকার যা, তারপরে র জবর র, শুধু একটি অক্ষর। কিন্তু এই ক্ষেত্রে একটু ডিফিকাল্ট বা একটু কঠিন, সরি কঠিন বললে হবে না, একটু আলাদা আর কি, একটু ডিফারেন্স। সেটা হচ্ছে দুইটি অক্ষর লাগছে আমাদের ওয়া এর ওপর যখন জবর দিচ্ছি, তখন সেটাকে প্রকাশ করতে গিয়ে দুইটি অক্ষর লাগছে। সেটা কি? ও আর অন্তস্থ আকার ওয়া। ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং, খুব কিন্তু মজার। যে আপনি কাকু প্রশ্ন করতেই পারেন যে আরবি 29টি হরফের মধ্যে কোন হরফ রয়েছে বা কোন অক্ষরটির ওপর জবর দিলে সেই জবরের লিখিত রূপ বা জবরের উচ্চারণের লিখিত রূপ দুইটা লাগে, বা দুইটা অক্ষর লাগে, বা দুইটি বর্ণ লাগে। এটা টেকনিক্যাল প্রশ্ন। আমরা মাঝে মধ্যে যখন কোনো জায়গায় যাই, কোনো শিক্ষার্থীর পরীক্ষা নিতে যাই, বা কোনো দেখা যাচ্ছে ইন্টারভিউ গিয়েছি, বা সেখানে হয়তো এক্সামিনার হিসাবে রয়েছি, সেক্ষেত্রে আমরা এরকম মাঝে মধ্যে প্রশ্ন করি, যার 29টি অক্ষরের মধ্যে কোন অক্ষরের ওপর জবর দিলে সেই জবরের উচ্চারণটি বাংলায় লিখতে দুইটি বর্ণের প্রয়োজন হয়। অনেকের উত্তর দিতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই পারে না। কিন্তু এখন থেকে আপনারা পারবেন ইনশাআল্লাহ। তাহলে ওয়াও জবর ওয়া। ওয়াও জবর ওয়া। এবার ওয়ার জের। ওয়াও জের ওই। ওয়াও জের ওই। ওয়াও জের ওই। ওয়াও জের ওই। অনেকের কাছে মনে হতে পারে হুজুর বলতেছে ওয়াও জের বি। বি না, আমি বি বলছি না। আমি ওয়াজের ইও বলছি না, ওয়াজের বিও বলছি না।
ই এবং বি এর মাঝামাঝি একটি উচ্চারণ আমি করছি। খুবই ভালো করে কান লাগান, প্রয়োজনে কানটা খাড়া করে দেন, চোখটা বন্ধ করেন, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন। ওয়াও জের ওই, 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 ওয়াও জের ওই। আচ্ছা, আপনারা কি ওয়াজের কি হয় এটা কি ভালো মতো বুঝতে পারছেন? ধরতে পারছেন যে কি হয়? ওয়াও জের ওই, ওয়াও জের ওই। আচ্ছা, যারা এখনো ধরতে পারেননি তাদের সহজে একটা পদ্ধতি আমি শিখিয়ে দেই। সেটা হলো, আপনারা ইংরেজিতে একটা শব্দ রয়েছে না, উই, ডাব্লিউ ই, মানে হচ্ছে আমরা, উই মানে কি, আমি যদি ভুল না করে থাকি, আসলে ইংরেজিতে খুব বেশি পারি না। ডাব্লিউ ই এ কি হয়, উই। তো এই উইটাকে আমরা যদি একটু অ্যারাবিক স্টাইলে যদি উই, অর্থাৎ ঠোঁটটাকে যদি একটু গোল করে বলি, উই, 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 যে উচ্চারণটা জাস্ট পারফেক্ট উচ্চারণ হচ্ছে এটাই। আপনি ডাব্লিউ ই, আমরা তো এটা আগে থেকে পড়েছি, উই, উই। তো ওই উই উই সরাসরি ওইভাবে না বলে একটু অ্যারাবিক স্টাইলে এবং ঠোঁটটাকে গোল করে, উই, 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 ওয়াও জের ওই, একদম সিম্পল। ওয়াও জের ওই। হয়েছে না? দেখেন না, হয়েছে না? দেখেন, আমাদের পূর্বের পরিচিত কোনো শব্দের সাথে যখন আমরা মিল করতে পারি, বা পূর্বের পরিচিত কোনো কিছুর সাথে যখন আমরা মিল করতে পারি, খুব সহজে সেই বিষয়টাকে আমরা নিজেদের মুখের ভিতর ফিট করতে পারি। যেমন এই ক্ষেত্রেও দেখেন, তেমনটাই হলো, যে আমরা সহজে বুঝতে পারছিলাম যে ওয়াজের কি হয়। কিন্তু যখন আমরা উই এর সাথে মিলালাম যে ওয়াজের ওই, তখন আমরা কিন্তু খুব সহজেই উচ্চারণ করতে পারছি। হচ্ছে কি আপনাদের হচ্ছে? কি ব্যাপার, কথা বলে না কেন? ওয়াজের ওই, ডাব্লিউ ই, উই, ওয়াজের ওই। একটা বিষয় লক্ষ্য করেছি, যখন আমি বলে কি ব্যাপার কথা বলছেন না কেন, তখন দেখি একদম এসএমএস এর ঝড় উঠে যায়, মানে শুধু দেখি খালি আসতেছে আসতেছে কমেন্ট। আর কিছু না বললে দেখি একদম আস্তে 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 আসে। তাহলে ওয়াজের ওই, ওয়াও জের ওই। হয়েছে? ওয়াজের কি এটা হয়েছে? এবার ওয়াপেশ পড়বো আমরা। এখন আপনাদের কাছে একটা ক্রিটিক্যাল প্রশ্ন করি, দেখি তো সবার আগে কি উত্তর দিতে পারে। সেটা হলো, আমরা যখন বলি হামজা পেশ উ, হামজা পেশ উ বলার সময় আমাদের ঠোঁট কেমন থাকে? হামজা পেশ উ, ঠোঁট কেমন থাকে? হুম হুম হুম, ভালো করে ভালো করে, আমি বলেছি হামজা পেশ উ বলার সময় কেমন থাকে। আন্দাজে ঢিল মারলে হবে না, প্রয়োজনে ঠোঁটের দিকে হাত দেন, প্রয়োজনে আয়নার সামনে যান, গিয়ে দেখে তারপরে বলেন। গোল থাকে, গোল থাকে, আসলে কি গোল থাকে? আসলেই কি গোল থাকে? আমরা যখন বলি হামজা পেশ উ, হামজা পেশ উ, আমি তো উচ্চারণ করার সময় কোনো গোল হচ্ছে না, স্বাভাবিক। আমি আবারও বলছি, যারা গোল লিখেছেন প্রয়োজনে আবার লিখেন ভালো করে। আপনার আসলেই যেটা হয় সেটা আপনি লিখবেন, হামজা পেশ উ, হামজা পেশ উ। এই যে ধাক্কা দিয়ে আপনি উচ্চারণ করছেন, এই উচ্চারণ করার সময় কি আসলেই হামজা পেশ উ বলার সময় কি আপনার ঠোঁটটা গোল হয়? আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি, হামজা পেশ উ বলার সময় আসলে ঠোঁটটা গোল হয় না।
ঠোঁটটা কিছুটা সংকুচিত ভাব হয়, কিন্তু সংকুচিত হওয়ার আগেই উচ্চারণটা হয়ে যায়। হামজা পেশ উ, কিছুটা মানে একদম হালকা, একদম সিম্পল, একদম স্বাভাবিক। হামজা পেশ উ, হামজা পেশ উ, ঠিক আছে না? একটু জাস্ট হালকা একটু, পার্সন ভেদে, ব্যক্তিভেদে সেটা একটু কম বেশি হতে পারে, তবে গোল হয় না। এটা যদি আপনি বলেন যে হুজুর হামজা পেশ উ, হামজা পেশ উ বলে আমি এভাবে বলি, তাহলে তো হবে না, গোল হলে হবে না। কিছুটা হয়, তবে সেটা গোল না। জি, তাহলে হামজা পেশ উ বলার সময় ঠোঁটটা গোল হবে না, আর ওয়া পেশ যখন আমরা বলবো তখন আমাদের ঠোঁটটাকে গোল করতে হবে। এতটুকুই শুধু পার্থক্য। মানে হামজা পেশও উ, আবার ওয়া পেশও উ, জাস্ট পার্থক্য। হামজা পেশ উ বলার সময় আমাদের ঠোঁটটা প্রসারিত হবে না বা গোলও হবে না, কিছুটা স্বাভাবিক থাকবে, তবে হালকা একটু সংকুচিত ভাব আসবে। আর যখন আমরা ওয়া পেশ বলবো তখন আমাদের ঠোঁটটা সম্পূর্ণরূপে গোল হবে। তো সময় একটু বেশি লেগে যাচ্ছে, আমি খুব দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে ওয়া পেশু, ওয়া পেশু, হামজা পেশ উ, একটা ধাক্কা আছে, একটা শক্ত ভাব আছে, একটা ঝটকা আছে, কিন্তু ওয়া পেশু, ওয়াও পেশু, শুধু জাস্ট ঠোঁটটাকে গোল করে দিবেন, আর কিছু করার দরকার নাই। কোনো ধাক্কা টাক্কা নাই, ধাক্কা টাক্কা দিলে আবার হামজা হয়ে যাবে। ওয়াও পেশু, ওয়াও পেশু, ওয়াও পেশ উ, ওয়াও পেশু, ওয়াও পেশু। অর্থাৎ কেউ যদি বলে ওয়াও পেশ উ, তাহলে কি হবে? ওটা হয়ে যাবে হচ্ছে আপনার কণ্ঠনালীর ভিতর থেকে বা কণ্ঠনালীর প্রথম থেকে হয়ে যাবে, এবং ওটা হয়ে যাবে হামজা পেশ উ। আর যখন আপনি জাস্ট খালি ঠোঁট থেকে উচ্চারণ করবেন, তাহলে তখন হবে ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, হামজা পেশ উ। পার্থক্য আছে না? হ্যাঁ, পার্থক্য থাকতে হবে। হামজা পেশ উ, ওয়াও 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 পেশ উ। এক নাম্বার ঘর পড়ছে এবার। ওয়াও জবর ওয়া, ওয়াও জের ওই, ওয়াও পেশ উ, ওয়াও জের ওই, ওয়াও পেশ উ, ওয়াও জবর ওয়া, ওয়া উই উ, উই উ, ওয়া, ওয়াও পেশ উ, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, উ উই উ। তারপরে 12 নম্বর ঘর। ওয়াও জের ওই, ফা জবর ফা, ওই ফা, কফ জবর ক, ওই ফা 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 ক। ঠিক আছে? তারপরে উম আচ্ছা, এটা এখনো পড়ানো হয়নি, পড়ছি। এই 16 নম্বর ঘর। হামজা জবর আ, আলিফে যখন জের জবর পেশ অথবা সুকুন তাজদিদ পাওয়া যায়, আলিফকে তখন হামজা বলা হয়। ওয়াও জবর ওয়া, আওয়া, লাম জবর লা, আওয়ালা, আওয়ালা। 9 নম্বর ঘর। ওয়াজের ওই, সিন পেশ সু, ওইসু, ওইসু।
19 নাম্বার, ওয়া জবর ওয়া, ওয়া যুক্ত হবে নুনের সাথে ওয়ান। হা জবর হা, হা যুক্ত হবে রয়ের সাথে হাও। ওয়ান হাও, ওয়ান হাও, ওয়ান হাও। 28 নাম্বার, হামজা জবর আ যুক্ত হবে ওয়ার সাথে আউ। অনেকে ব্যথা পেলে বলি না আউ, সেই ওই জিনিস। আউ, আউ। ঠোঁটটা গোল, ঠোঁটটা গোল। আউ। 29 নাম্বার, হামজা জের ই যুক্ত হবে ওয়ার সাথে ইউ। ইউ মানে বলে না ইউ আর সো ফাইন, ইউ। ঠিক আছে, এই যে ইউ, আমরা সেটা ইংরেজি অ্যালফাবেট ইও ধরতে পারি বা ওয়াই ও ইউ এটাও ধরতে পারি। হামজা জের ই যুক্ত হবে ওয়ার সাথে ইউ। ইউ, ইউ বলার সঙ্গে সঙ্গে ঠোঁটটা কি হয়ে যাবে? গোল হয়ে যাবে। তারপরে পড়ছি 43 নম্বর ঘর, তা জবর তা, তা যুক্ত হবে ওয়ার সাথে তাও। লাম যে লি, ফা পেশ ফু, তাউলিফু, তাউলিফু। 40 নম্বর ঘর, যদিও 40 নম্বর এখানে মিসিং, আমরা মনে মনে ধরে নিচ্ছি যে এখানে 40 নম্বর আছে। 40 নম্বর ঘর, ওয়া পেশ উ, লাম জেল্লি, উলি, ফা জবর ফা, উলিফা, উলিফা, উলিফা। তারপরে 35 নম্বর ঘর, ওয়া জবর ওয়া, ওয়া যুক্ত হবে নুনের সাথে ওয়ান। ওয়া জের ওই, ওই যুক্ত হবে নুনের সাথে উইন। ওয়া পেশ উ, উ যুক্ত হবে নুনের সাথে উন। উন, উন, উন। ওয়া পেশ উ, উ যুক্ত হবে নুনের সাথে উন। পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। আলহামদুলিল্লাহ। জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। ওয়ান, উইন, উন। 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 তো এই ছিল আলহামদুলিল্লাহ আজকে আমাদের ক্লাস। এই ওয়াও অক্ষর নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে কি? সমস্যা থাকলে লিখে ফেলতে পারেন। ওয়াও জের ওই, ওয়াও পেশ উ, উ এভাবে বললে আলিফ হয়ে যাবে বা হামজা হয়ে যাবে। আজ খুব সহজ পড়া তাই না? ওয়াও পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ। একটা ধাক্কা আছে, জোরে সোরে বলতে হয়। আর ওয়াও সফটলি, ঠোঁটটাকে নরম করে। ওয়াও পেশ উ। হুজুর ওয়াও পড়বো নাকি ওয়া পড়বো, কোনটা উত্তম? আসলে উত্তমতার বিচারে আসলে কিছুই না। আপনি ওয়া বললেও যাই, ওয়াও বললেও একই কথা। তবে বিভিন্ন বই খাতাতে ওয়াও লেখা থাকে, ওয়াও লেখা থাকে। তবে আমি শর্টকাটে এটাকে ওয়া বলি মাঝে মধ্যে। ওয়া, ওয়াও, ওয়াও। তো আমার কাছে মনে হয় যে আপনারা ওয়াও বলতে পারেন। হুজুর আইন কিছুতেই হচ্ছে না, একটু সহজ করে বলেন। আইন কিছুতেই হচ্ছে না। আইন অক্ষর সহজভাবে যদি বলি তাহলে গলা চাপ দেওয়া ছাড়া তো উপায় নাই। মানে আপনি আপনার নিজের গলায় চাপ দিয়ে চাপ দিয়ে প্র্যাকটিস করবেন। আহা, 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 ই, উ, আহা, 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 আই, 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 উ, 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 আহা, আহা, আই, আই, উ, উ। প্র্যাকটিস করতে হবে। নুনের মাখরাজ, জিহবা ডাগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে চালের টান দিয়ে নুন অক্ষরটি উচ্চারণ করতে হবে। আচ্ছা, আপনাদের কি অবস্থা? যারা ইউটিউবে রয়েছেন আপনাদের কি অবস্থা? হুজুর ওয়াও পড়ার সময় ওয়াও বলবো না ওয়া বলবো, যেটা আপনার ভালো লাগে, দুইটাই সঠিক। দুইটাই সঠিক। আপনার যেটা ভালো লাগে, যেটা মনে ভালো পায় সেটাই পড়িন। কফ জবর ক, কফ জবর ক, কফ জেরাকি, কফ পেশ কু, ককি কু। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে
কফ অক্ষরটি উচ্চারণ করতে হয়। ওয়াও এর মাখরাজ হচ্ছে দুই ঠোঁট গোলাকার করে মাঝখানে একটু ফাঁকা রেখে ওয়াও। ضاد জের বই, صاد জের সুই, হয়ে যাবে ইনশাআল্লাহ। মিমের গঠন প্রণালী বলবেন। মিমের গঠন প্রণালী: মিম দেখতে আমাদের দাদুদের লাঠির মতো। আর মিম যখন শব্দের প্রথমে আসে এবং যখন মাঝখানে আসে, তখন মিম দেখতে শুধু একটি গোলাকার একটা থাকে, একটা গোল একটা চিহ্ন থাকে, তবে সেটা চিহ্নটা থাকে নিচের দিকে। হুজুর আমার জন্য দোয়া করবেন। শুধু আপনার জন্য দোয়া করবো না সবার জন্য দোয়া করবো বলেন? সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন সুস্থ হালাতে, ইমানি হালাতে পবিত্র কোরআনুল কারীম শিক্ষার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। এবং সেই শিক্ষার মাধ্যম যেন আমি গুনাহগার হতে পারি এবং আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ ইসলামিক অনলাইন মাদ্রাসা হতে পারে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমরা সকলে পড়ে নিচ্ছি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই যে আমি পড়াচ্ছি আপনাদেরকে, আলহামদুলিল্লাহ, পড়াতে গেলে মাঝে মধ্যে অনেক কথা বলতে হয়, বা পড়াতে গেলে মাঝে মধ্যে অনেক কিছু উদাহরণ দিতে হয়, পড়াতে গেলে মাঝে মধ্যে অনেক আনওয়ান্টেড ম্যাটার চলে আসে, অনেক কিছু চলে আসে। এক্ষেত্রে আপনারা কষ্ট পান না তো? কষ্ট পান, খুবই কষ্ট পান? ওয়াও পেশ উ। বদ, বদ অক্ষরের মাখরাজটি হচ্ছে জিহ্বার গোড়ার বাম পাশের কিনারা, জিহ্বার গোড়ার বাম পাশের কিনারা ওপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। বদে, বদে জবর ব, বদে যে দুই, বদে পেশ দু, বদি দু, বদি দু। আচ্ছা, আসলে উদাহরণ এমন একটা জিনিস যে আসলে অনেক কঠিন জিনিসকেও সহজভাবে উপস্থাপন করা যায়। অনেক কঠিন জিনিসকেও সহজভাবে উপস্থাপন করা যায় হচ্ছে উদাহরণের মাধ্যমে। যদিও আলহামদুলিল্লাহ তেমন কোনো যোগ্যতা আমার নেই। আসলে আপনাদেরকে পড়াচ্ছি, এতটুকুই আমার যোগ্যতা। আসলে আপনারা দোয়া করছেন, দোয়ার বদলতে আমি ক্লাস করতে পারছি বা আপনাদেরকে পড়াইতে পারছি। এছাড়া ভিন্ন কোনো যোগ্যতা কিন্তু আমার ভিতর নেই। তারপর আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি আপনাদের কিছুটা হলেও উপকার করার জন্য, কিছুটা হলেও শিখানোর জন্য। বাদ বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর আপনাদের দোয়া, এই দয়া এবং দোয়ার সংমিশ্রণে প্রতিদিন এই ক্লাস সম্পূর্ণ করতে পারি, শেষ করতে পারি। এছাড়া ভিন্ন কোনো অভিজ্ঞতা, ভিন্ন কোনো জ্ঞান আমার ভিতরে নেই। আচ্ছা হুজুর, ও ও একটু বলেন, তাই না? আচ্ছা ঠিক আছে, বলছি, সমস্যা কি? আচ্ছা, ও অক্ষরের মাখরাজ হচ্ছে, ওটা প অক্ষরের পরে যে অক্ষরটি রয়েছে, অক্ষরটি হচ্ছে ও। এই অক্ষরের মাখরাজটি হচ্ছে জিহ্বার আগা সামনের উপরে বড় দুই দাঁতের আগার সাথে লাগিয়ে একটু জ জ করে ও, ও, ও জবর ও, ও জের ওই, ও পেশ ও, ও ওই ও, ও ওই ও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য দোয়া আপনারা করেন তো? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ এটা কথা। আপনারা তো সকলে আমার জন্য দোয়া করেন তো? ইনশাআল্লাহ। জাস্ট এতটুকু আমি চাই যে আপনারা সকলে আমার জন্য দোয়া করেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন, আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটি দায়িত্বশীলদের জন্য দোয়া করেন, যাতে করে আমরা এই সেবাগুলো, এই শেয়ার করাগুলো আপনাদের যেভাবে শেখানো হচ্ছে এভাবে যেন আমরা প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে আমাদের সেবামূলক এই প্রতিষ্ঠানকে পৌঁছে দিতে পারি। সেজন্য অবশ্যই আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। সে ব্যাপারে আমরা ভিন্ন কোনো সময় কথা বলবো। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, বিদায় নিচ্ছি, এটা লাইফ টাইমের জন্য নয়। আল্লাহ যদি তৌফিক দান করেন, আগামী ক্লাসে আবার ভিন্ন কোনো টপিকে কথা হবে, ভিন্ন কোনো বিষয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন, সকলেই সকলের জন্য দোয়া করবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাযা মা ইনদি ওয়া তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।